শুভ সকাল। ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। বন্ধুরা, একটু বেশি বিরতি হয়ে গেছে। কি করব, বিভিন্ন ঝামেলায় আটকে থাকি, সময় করেই আপনাদের কাছে আসতে হয়। আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের নেকলেস গিদা মোপাসার সেই বিখ্যাত গল্পটি পড়ে শোনাব। গল্পটি আমি পাঠ করছি। সে ছিল তাদেরই একজন। এমন অনেক সুন্দরী মেয়ে আছে যারা ভাগ্যের পরিহাসে নিজ কুলে জন্মায়। তাদের টাকা বা উপযুক্ত যৌতুক দেয়ার মতো ক্ষমতা না থাকায় এমন কোনো ধনী লোকের সঙ্গে যোগাযোগ হবার কোনো আশা থাকে না, যারা তাদের প্রেমে পড়বে এবং তাদের বিয়ে করবে। সে ছিল সেই মেয়েদেরই একজন। তাই সে লোকশিক্ষা দপ্তরের ছোট কেরানিকে বিয়ে করতে রাজি হয়েছিল। সে খুব সাদাসিধে পোশাক পরত, কারণ তার দামি জমকালো পোশাক কেনার ক্ষমতা ছিল না। বিয়েটা তার সমানে সমানে হয়নি, একথা ভেবে মনোকষ্ট পেত সব সময়। মেয়েরা কখনো বর্ণ, শ্রেণী বা বংশমর্যাদার উপর নির্ভর করে না। দেহগত সৌন্দর্য আর সুষমাকে বংশমর্যাদার থেকে দাম দেয় তারা বেশি। তাদের মতে সহজাত সৌন্দর্য চেতনা, মার্জিত রুচিবোধ এবং সহনশীলতা আভিজাত্য লাভের পক্ষে বড় একটি গুণ, এবং এই গুণ যেসব মেয়ের আছে তারা অভিজাত সমাজের নামকরা মেয়েদের সমপর্যায়ভুক্ত হিসেবে দেখে। ভোগবিলাসের উপর তার একটা সহজাত অধিকার আছে, এ বিষয়ে একটা দৃঢ় প্রত্যয় ছিল তার মনে, আর এই প্রত্যয়ের জন্য সবসময় অসন্তোষজনক একটা তীব্র চঞ্চলতা অনুভব করত। তার বাড়ির চারদিকের সামাজিক পরিবেশের মধ্যে অস্বচ্ছন্ন অনুভব করত সে। তার ঘরের ময়লা দেয়ালগুলো, পুরনো আসবাব, কম দামি বিছানা, এই সব কিছু দেখে মনে মনে কষ্ট পেত সে। সংসার জীবনের যত সব অভাব, দৈন্য আর তার ছোট খাটো অজস্র খুঁটি নাটির কথা তার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা ভাবেই না। সে সেই সব কথা ভেবে অযথা একটা মানসিক যন্ত্রণায় ভুগত। ভিতরে ভিতরে দারুণ রেগে যেত। তার বাড়ির একমাত্র ঝি বেতকে দেখে তার মনে অনেক অস্পষ্ট কামনা বাসনা জাগত। ব্রঞ্জের বাতিদানের উজ্জ্বল আলোয় আলোকিত ও দামি কার্পেট মোড়া কত সুসজ্জিত ঘরের স্বপ্ন সে দেখত, যে ঘরের টেবিলে থাকবে কত মূল্যবান গহনা। সেই সব সুসজ্জিত সুপ্রশস্ত ঘরের ভিতরে থাকবে ছোট ছোট নিরালা কোণ, যেখানে সেজে গুজে রোজ সন্ধ্যায় বসে বসে তার অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে গল্প করবে। এমন সব খ্যাতিমান সুন্দর সুন্দর পুরুষ বন্ধুরা তার বাড়িতে আসবে, যারা যে কোনো নারীর কাম্য বস্তু। রোজ ডিনার খাবার সময় তার মন মেজাজ খারাপ হয়ে যেত নতুন করে। একটা পুরনো টেবিলে যে কাপড়ের চাদরটা পাতা থাকতো, তা 3-4 দিন ধরে কাচাই হতো না। তার স্বামী বসত টেবিলটার উল্টো দিকে। ঝোলের উপর থেকে ঢাকনাটা খুলেই রোজ সে বলে উঠত, কি চমৎকার, এটা আমার খুব প্রিয়। কিন্তু তার মন তখন কল্পনার পাখনায় ভর করে উড়ে যেত সেই সব সুন্দর ও সুসজ্জিত খাবার ঘরে, যার দেয়ালগুলোতে কত রূপকথার ছবি আঁকা।
যেখানে সুদৃশ্য টেবিলের রূপোর পাত্রে কত উপাদেয় খাদ্যবস্তু পরিবেশন করা হয়। তার কোনো সুন্দর গাউন বা গয়না ছিল না, তবু তার মনে হতো এইসব জিনিস তার পাওয়া উচিত। তার মতো সুন্দরী মেয়ের পক্ষে এগুলো উপভোগ করার অধিকার তার জন্মগত। দামি জমকালো পোশাক পরে নারী পুরুষদের মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করার জন্যে মধ্যে সে কি আনন্দ! তার একজন ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে স্কুলে পড়ছিল। আগে মাঝে মাঝে তার কাছে যেত, কিন্তু এখন আর যাওয়া হয় না, কারণ তার ঐশ্বর্য দেখে মনে কষ্ট হতো তার। তার বাড়ি থেকে আসার পর সারাদিন নিবিড় দুঃখ, অনুশোচনা এবং হতাশার চোখ ফেটে জল আসত। একদিন তার স্বামী সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় একটা নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে এলো। বলল, তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। খামটা তাড়াতাড়ি ছেড়ে সে দেখল একটা কার্ডের উপর লেখা রয়েছে, 18ই জানুয়ারি সোমবার লোকশিক্ষা দপ্তরের মন্ত্রী ও মাদাম বাপল্য শিক্ষা দপ্তরের অফিসে অনুষ্ঠিত এক প্রীতিভোজে মসিয়ে ও মাদাম লয়েসেলের উপস্থিতি কামনা করেন। তার স্বামী ভেবেছিল কার্ডটা পেয়ে আনন্দিত হবে সে, কিন্তু আনন্দিত হওয়ার পরিবর্তে সে রেগে কার্ডটা ছুঁড়ে ফেলে দিল। বলল, এতে আমার কি হবে? কেন প্রিয়তম? আমি ভেবেছিলাম তুমি খুব খুশি হবে। তুমি কোথাও যাও না, তাই বাইরে যাওয়ার এটা একটা চমৎকার সুযোগ তোমার পক্ষে। এটা পেতে আমার এমন কিছু অসুবিধা হয়নি। অনেকেই এই নিমন্ত্রণ পত্র পাওয়ার জন্য চেষ্টা করেছিল, তবে অতিথিদের সংখ্যা সুনির্বাচিত বলে কেরানিদের খুব অল্প কয়েকজনকে নিমন্ত্রণ পত্র দেয়া হয়েছে। তুমি সেখানে আমাদের অনেক সহকর্মীদেরই দেখতে পাবে। সে রাগের মাথায় প্রশ্ন করল, এই ধরনের অনুষ্ঠানে আমি কি পরে যাব? একথা আগে ভেবে দেখেনি মসিয়ে লয়েসেল। তাই ইতস্ততা করে বলল, কেন? তুমি যে পোশাকটা পরে থিয়েটার দেখতে যাও, সেটা তো আমার খুব ভালো লাগে। বলতে বলতে থেমে গেল লয়েসেল। সে ভয়ে ভয়ে বলল, তার স্ত্রীর চোখে জল এসেছে। দুটো বড় জলের ফোঁটা তার গাল বেয়ে ঝরে যাচ্ছে ধীরে ধীরে। সে বলল, কি এমন হলো? প্রবল চেষ্টার দ্বারা আবেগটা দমন করে ভিজে গাল দুটো মুছে শান্ত গলায় বলল মাদাম লয়েসেল, কিচ্ছু না, আমার ফ্রক নেই, সুতরাং আমি ওখানে যেতে পারি না। এই নিমন্ত্রণ পত্রটা তোমার অফিসের কোনো বন্ধুকে দিয়ে দিও। মহা মুশকিলে পড়ল লয়েসেল। বলল, তোমার মতে একটা ফ্রক কিনতে কত লাগবে? ফ্রকটা অবশ্য অন্য অনুষ্ঠানেও পরা যেতে পারে। তার স্ত্রী ভাবতে লাগলো, হিসেব করে দেখতে লাগলো, কিন্তু খুঁজে পেল না কি দাম হবে। বুঝতে পারল না সে দাম শুনে তার মিতব্যয়ী কেরানি স্বামী চমকে উঠবে কিনা, এবং সঙ্গে সঙ্গে সে দাম দিতে অস্বীকার করবে কিনা। অবশেষে বলল, আমি তা জানি না। পরে একটু ভেবে ভয়ে ভয়ে বলল, তবে 400 ফ্রাঁ হতে পারে। লয়েসেলের মুখটা মলিন হয়ে গেল। তার স্ত্রী যে টাকাটার কথা বলেছে, সেই টাকাটা সে একটা পাখি শিকারের বন্দুক কেনার জন্য জমিয়েছে। তার অনেক আশা ছিল সামনের গ্রীষ্মের কোনো রবিবার
তার কয়েকজন বন্ধুর সঙ্গে নানতেরে ভরত পাখি শিকার করতে যাবে। তবু সে উত্তর করল, ঠিক আছে, আমি তোমাকে 400 ফ্রাই দিয়ে দেব, তবে মনে রেখো গাউনটা যেন ভালো হয়। অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। মাদাম লয়েসেলের গাউন তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সে খুশি হলো না। কেমন যেন অসন্তুষ্ট আর বিষণ্ণ দেখালো তাকে। তার স্বামী তাকে প্রশ্ন করল একদিন সন্ধ্যায়, কি ব্যাপার, তোমাকে দিন দিন কেমন আত্মফোলার মতো দেখাচ্ছে? মাদাম লয়েসেল বলল, আমার কোনো গয়না নেই। কথাটা ভাবতে খুব খারাপ লাগছে। ওখানে গিয়ে আমার নিজেকে দিনহীন বলে মনে হবে। তার থেকে এ অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। তুমি কিছু টাটকা ফুলের গয়না পরতে পারো। এবছরে ফুলের গয়না পরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মাত্র 10 ফ্রা দিয়ে তুমি খুব ভালো 2-3টা গোলাপ পেতে পারো। তবু তৃপ্ত হলো না তার মন। মাদাম লয়েসেল অতৃপ্তির সুরে বলল, ধনী মেয়েদের মধ্যে সমস্ত বেশভূষার মধ্যে এক দৈন্য দারিদ্র্যের ছাপ নিয়ে যাওয়ার মতো অপমানের আর কিছু হতে পারে না। লয়েসেল তখন বলে উঠল, তুমি কি বোকা! তুমি তোমার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছ থেকে কিছু গয়না ধার চাও না। তুমি তাকে ভালোভাবেই চেনো। মাদাম আনন্দে চিৎকার করে উঠল, কথাটা আমার মনেই হয়নি। পরের দিনই সে তার বান্ধবীর কাছে গিয়ে তার সমস্যার কথাটা বুঝিয়ে বলল। মাদাম ফরেস্টিয়ার তখন তার সিন্দুক থেকে একটা গয়নার বাক্স এনে মাদাম লয়েসেলের সামনে নামিয়ে রাখল। বলল, তোমার যা খুশি নাও। মাদাম লয়েসেল দেখল কতগুলো তাগা, একটা মুক্তোর হার আর সোনা ও মণি দিয়ে তৈরি একটা ভ্যানিসির ক্রস। আয়নার সামনে দাঁড়িয়ে এসে এইসব গয়নাগুলো একটা একটা করে কেমন লাগায় তাকে পরীক্ষা করতে লাগলো। তারপরে ইতস্ততা করতে লাগলো, কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার কোনো উৎসাহ পেল না। সে প্রশ্ন করল, তোমার আর কিছু নেই? হ্যাঁ আছে, তুমি বেছে নাও তোমার পছন্দ মতো। এই বলে আরো গয়না দেখালো মাদাম ফরেস্টিয়ার। অবশেষে একটা কালো মখমলের বাক্স থেকে একটা অতি সুন্দর হীরের হার বেছে নিল মাদাম লয়েসেল। একটা উত্তল কামনায় দুলে উঠল তার বুকটা। কম্পিত হাতে হারটা তুলে নিয়ে গলায় পরে আয়নায় নিজের প্রতিফলনটার দিকে তাকিয়ে রইল উল্লসিত হয়ে। তারপর ভয়ে ভয়ে সংশয় কাতর কণ্ঠে বলল, তুমি হারটা আমায় ধার দেবে একটিবার মাত্র? আর আমি কিচ্ছু চাই না। হ্যাঁ, নিশ্চয়ই দেব। তার বান্ধবীর গলাটা জড়িয়ে ধরে আবেগের সঙ্গে চুম্বন করল তাকে। তারপর হারটা নিয়ে চলে গেল। অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় মনোবাঞ্ছা পূর্ণ হলো মাদাম লয়েসেলের। সেই সুন্দর গাউন আর হীরের হারটা পরে নিমন্ত্রণ বাড়িতে যেতেই সবাই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতে লাগলো। সেই অনুষ্ঠানের মধ্যে সেই ছিল সবচেয়ে সুন্দরী মহিলা। আনন্দের উচ্ছ্বাসে মাথাটা তার ঘন ঘন দুলছিল। অনেকেই তার দিকে উৎসুক হয়ে তাকাচ্ছিল। অনেকে তার নাম ও তার সঙ্গে পরিচিত হতে চাইছিল। তার স্বামীর সহকর্মীরা তার সঙ্গে নাচতে চাইছিল। এমনকি স্বয়ং মন্ত্রীর দৃষ্টিও সে আকর্ষণ করল।
তার রূপের গর্বে গর্বিত হয়েও লাবণ্যের গৌরবে গৌরবান্বিত হয়ে নাচ শুরু করে দিল মাদাম লয়েসেল। আসলে সে যেন নাচ ছিল না, যে প্রশংসা, যে শ্রদ্ধা সে সকলের কাছ থেকে লাভ করেছে, সে কামনা সে 5 জন মানুষের মনে জাগিয়েছে, নারী জীবনের যে পরিপূর্ণ সাফল্য সে লাভ করেছে, সেই সব কিছু সমন্বয়ে গড়ে ওঠা এক সুখকর স্বপ্নের দুরন্ত দুর্বার উত্তেজনায় গোটা দেহটা যেন দুলছিল আপনা থেকেই। প্রায় রাত 4টা নাগাদ সে নাচ শেষ করল। মাঝরাত থেকেই তার স্বামী ঘুমে ঢুলছিল। তার সঙ্গে ছিল আরও 3 জন লোক, যাদের স্ত্রীরাও তার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিল। নাচের পোশাকটার উপর থেকে খুলে ফেলতেই তার কম দামি অতি সাধারণ 8 পৌরে পোশাকটা বেরিয়ে পড়ল। মাদাম লয়েসেল লজ্জায় সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নামতে লাগলো। লয়েসেল তাকে থামানোর চেষ্টা করলো, বলল, থামো, একটা গাড়ি ডেকে আনছি, তা না হলে ঠান্ডা লেগে যাবে। মাদাম লয়েসেল শুনল না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। তারা বড় রাস্তায় গিয়ে দেখল কোনো গাড়ি নেই। কোনো গাড়ি না পেয়ে যেন সে নদীর ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে ঘাটের কাছে পুরনো একটা গাড়ি দেখতে পেল, যে ধরনের গাড়ি দিনের বেলায় সাধারণত বের হয় না। দিনের আলোয় যারা তাদের দৈন্য লোকচক্ষে প্রকাশ করতে চায় না। মূল্যবান বেশভূষায় সজ্জিত নিজের সুন্দর চেহারাটার দিকে শেষবারের মতো একবার আয়নার সামনে দাঁড়িয়ে তাকালো মাদাম লয়েসেল, কিন্তু সহসা চিৎকার করে উঠল, হীরের সেই আংটিটা, অর্থাৎ হীরের সেই হারটা তার গলায় আর নেই। তার স্বামী পোশাক খুলতে খুলতে বলল, কি হলো? ভয়ে আমতা আমতা করে বলল মাদাম লয়েসেল, আমি 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 মাদাম ফরস্টিয়ারের নেকলেসটা হারিয়েছি। কি? হারটা হারিয়েছে? অসম্ভব, তা কখনো হতে পারে না। লয়েসেল চমকে উঠল। তারা তাদের পোশাক আর পকেটগুলো ভালো করে খুলে দেখল, কিন্তু কোথাও খুঁজে পেল না নেকলেসটা। লয়েসেল জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, আচ্ছা, নাচঘর থেকে যখন বেরিয়ে আসো তখন নেকলেসটা তোমার গলায় ছিল, সেটা ঠিক মনে আছে তো? এ বিষয়ে তুমি নিশ্চিত? হ্যাঁ, আমার মনে আছে। শিক্ষা অধিদপ্তরের অফিসের লবিতে আমার গলায় হারটা ছিল। কিন্তু তুমি যদি রাস্তায় এটা হারাতে, তাহলে তার পড়ার শব্দ শুনতে পেতাম, কিন্তু সে শব্দ আমরা পাইনি। সুতরাং এটা নিশ্চয়ই আসার সময় ঘোড়ার গাড়িতে পড়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুমি গাড়িটার নম্বর নিয়েছো? না। তুমি নিয়েছো? না। তারা হতবুদ্ধি হয়ে পরস্পরের মুখ উপরে তাকালো। অবশেষে লয়েসেল আবার পোশাক পরে বলল, যে রাস্তাটা আমরা হেঁটে এসেছি, আমি সেই গোটা রাস্তা খুঁজে দেখব, দেখি পাওয়া যায় কি না। লয়েসেল বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বিছানায় শুতে যেতে পারল না মাদাম লয়েসেল। সে তখন রাতের গাউনটা পরে একটা চেয়ারে হতাশ হয়ে বসে রইল। ঘরে আগুন জ্বালানো পর্যন্ত কোনো ব্যবস্থা করল না। পরদিন বেলা 7টা নাগাদ তার স্বামী ঘরে ফিরল। হারটা পাওয়া যায়নি। লয়েসেল বহু খোঁজ করল, পুলিশে খবর দিল, খবরের কাগজে পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন দিল, ঘোড়ার গাড়ির অফিসগুলোতে খোঁজ নিল। যে কোনো জায়গায় একটু আশা পেলেই ছুটে গেল সেখানেই।
এই আকস্মিক ঘোর বিপদের আঘাতে অভিভূত ও বিহ্বল হয়ে তার স্ত্রী সারাদিন বসে রইল। সারাদিন খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে লয়েসেল সে তখন তার স্ত্রীকে বলল, তুমি তোমার বন্ধুকে লিখে দাও নেকলেসটার একটা কড়া ভেঙে গেছে এবং সেটা তুমি মেরামত করে দিয়েছ, তাহলে আমরা ভাববার কিছু সময় পাব। সেই মতো তার বান্ধবীকে একটা চিঠি লিখে দিল মাদাম লয়েসেল। একটা সপ্তাহ কেটে গেল। তারা সব আশা ছেড়ে দিল। দুশ্চিন্তায় লয়েসেলের বয়স 5 বছর বেড়ে গেল। অবশেষে লয়েসেল বলল, ওটা তাহলে আমাদের কিনে দিতে হবে। পরের দিন হারিয়ে যাওয়া নেকলেসের খাপটা নিয়ে তারা এক গয়নার দোকানে গেল। বাক্সটার ঢাকনায় এই দোকানেই নাম লেখা ছিল। লয়েসেল ভাবল, এই দোকানেই সেই ধরনের হীরের নেকলেস কিনতে পাওয়া যাবে অথবা তৈরি করানো যাবে। ডিজাইনের বইটা উল্টে পাল্টে দেখে লয়েসেল সেই পুরনো নেকলেসটার ঢঙের কোনো নমুনা দেখতে পেল না। দোকানদার বলল, এই নেকলেস আমার দোকান থেকে কেনা হয়নি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তখন তারা একটার পর একটা করে অনেকগুলো গয়নার দোকানে ঢুকলো। যে নেকলেসটা হারিয়েছে ঠিক সেই রকমের একটা হীরের নেকলেসের তারা খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও তা পাওয়া গেল না। দুঃখে ও হতাশায় ম্রিয়মাণ হয়ে পড়ল দুজনই। অবশেষে ফ্যালে রয়্যাল এলাকায় একটা গয়নার দোকানে একটা নেকলেস দেখতে পেল, যেটা দেখতে অবিকল সেই নেকলেসটার মতো। তার দাম 40,000 ফ্রা। অনেক ধরাধরির পর দোকানদার সেটা 40,000 ফ্রাতে দিতে রাজি হলো। তারা দোকানদারকে সেটা 3 দিন বিক্রি না করে রেখে দেওয়ার জন্য অনুরোধ করলো। তারা আরও অনুরোধ করলো, ফেব্রুয়ারি মাসের মধ্যেই যদি হারানো নেকলেসটা কোনো ক্রমে খুঁজে পাওয়া যায় তাহলে যেন এই দোকানদার তাদের কাছ থেকে নেকলেসটা 34,000 ফ্রা দিয়ে আবার কিনে নেন। পৈতৃক ধন হিসাবে লয়েসেলের কাছে মোট সঞ্চয় ছিল 18,000 ফ্রা। বাকি টাকাটা সে ধার করার কথা ভাবল। জানাশোনা সব জায়গা থেকে সে ধার করতে শুরু করে দিল। কোনো জায়গায় 1,000 ফ্রা, কোনো জায়গায় 500 ফ্রা, এখানে 5 দুই, ওখানে 3 লুই। মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করা, যেখানে সেখানে যে কোনো শর্তে রাজি হয়ে সে সই করতে লাগলো। অথচ সে বেশ ভালোই জানত সেসব শর্ত পালন করা সম্ভব না তার পক্ষে। কৃষ্ণকুটিল যে দুঃখ কষ্ট মনোবেদনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার কথা ভাবতে ভাবতে দোকানে গিয়ে নেকলেসটা আনতে গেল লয়েসেল। দোকানের কাউন্টারে 36,000 ফ্রা গুনে দিল সে। মাদাম লয়েসেল তার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছে হারটা নিয়ে গেলে মাদাম ফরেস্টিয়ার বলল, এটা তোমার আরও আগে ফিরিয়ে দেওয়া উচিত ছিল, আমি পড়তে পারতাম। তবে যাই হোক, একটা দিকে নিশ্চিত হলো মাদাম লয়েসেল। মাদাম ফরেস্টিয়ার বাক্সটা খুলে নেকলেসটা দেখলো না। দেখে যদি বুঝতে পারত এটা সে নেকলেস নয়, পাল্টে দেয়া হয়েছে তাকে, তাহলে নিশ্চয়ই মাদাম লয়েসেলকে চোর বলে মনে করত। এবার দিনে দিনে নিদারুণ দারিদ্র্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে উঠতে লাগলো মাদাম লয়েসেল। মনটাকে শক্ত করে সে সাহসের সঙ্গে সব কিছু করে যেতে লাগলো। ভালো ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে তারা ব্যারাক বাড়িতে গিয়ে বাসা নিল। ঝিকে ছাড়িয়ে দেওয়া হলো। রান্না ও বাড়ির যাবতীয় কাজ সে নিজেই করতে লাগলো।
খাওয়ার পর বাসনপত্র সে নিজেই ধুতো, আর তা ধুতে গিয়ে গোলাপির নখ পালিশ লাগানো হাতের নখগুলো তেল কালিতে ভরে যেত। সে নিজের হাতে তাদের পোশাকগুলো কেচে শুকোতে দিত। রোজ সকালে সে সদর দরজা পর্যন্ত ঝাড় দিত এবং নিচে থেকে জল তুলত। জল সিঁড়ি নিয়ে উপরে ওঠার সময় হাঁপিয়ে উঠে নিঃশ্বাস নেয়ার সময় তার থাকতো না মাঝে মধ্যে। কলকারখানার কোনো মহিলা শ্রমিকের মতো সেই ঝুড়ি নিয়ে তরি তরকারির দোকান ও মুদির দোকানে যেত। সামান্য এক পয়সার জন্য দর কষাকষি করত। প্রতি মাসেই সময় নেয়ার জন্য বন্ধকি চুক্তিগুলো নতুন করে তৈরি করতে হতো। তার স্বামীও সন্ধ্যের সময় আর এক জায়গায় কাজ করত। রাত জেগে লেখা নকল করে দিয়েও পাতা পিছু কিছু 5 লুই করে রোজগার করত। এইভাবে 10 বছর চলল। এই 10 বছরের মধ্যে একে একে সুদে আসলে সব ঋণ শোধ করে দিল তারা। মাদাম লয়েসেল এখন কেমন যেন বুড়ি হয়ে গেছে। তার মাথার চুল এখন অবিন্যস্ত, পোশাক পরিচ্ছদ মলিন এবং অগোছালো, হাত দুটো তামাটে। তাকে এখন দেখলেই গরিব লোকের দিনহীন স্ত্রী বলে মনে হয়। তার গলার স্বরটাও এখন আর তেমন শান্ত ও নরম নেই। তবে তার স্বামী যখন বাড়ি থাকে না, তখন অবকাশ পেলেই সে জানালার ধারে বসে সেই সুদূর অতীতের একটা উজ্জ্বল সন্ধ্যার কথা ভাবে। সেই সন্ধ্যার কথা যখন তার নারী দেহের রূপ সৌন্দর্যে চরম গৌরব করে দিত। আরও ভাবে, সে যদি নেকলেসটা তখন না হারাতো তাহলে তার পরিণতি কি হতো। ঘটনার স্রোত কোথায় তাকে নিয়ে যেত কে বলতে পারে। জীবনের গতিপথ কত পরিবর্তনশীল, কত কুটিল। সামান্য ছোট্ট একটা ঘটনা মানুষের জীবনকে একেবারে ধ্বংস অথবা সরস করে দিতে পারে। এক রবিবার সারা সপ্তাহের হাড় ভাঙা খাটুনির পর শ্যাম্প অ্যালিসির দিকে একটু বেড়াতে গেল মাদাম লয়েসেল। ঘুরতে ঘুরতে একটি শিশু কোলে এক মহিলাকে দেখতে পেল। সে দেখে চিনতে পারল মহিলাটি মাদাম ফরেস্টিয়ার। মাদাম ফরেস্টিয়ার আগেকার মতো তেমনি সুন্দরী আছে। তার যৌবন অখ্যাত রয়ে গেছে। অজানা বেগানুভূতির একটা শিহরণ খেলে গেল মাদাম লয়েসেলের মধ্যে। সে কি কথা বলবে তার বান্ধবীর সঙ্গে? কেন বলবে না? তাদের সব ঋণ তো শোধ হয়ে গেছে। এবার সে তাকে তাদের দুঃখের সব কাহিনী বলতে পারে। সে আস্তে আস্তে এগিয়ে গেল মাদাম ফরেস্টিয়ারের কাছে। বলল, কেমন আছো জিয়ান? তার বান্ধবী কিন্তু তাকে চিনতে পারল না। এই রকম একজন সাধারণ মহিলা তার নাম ধরে ডাকায় সে আশ্চর্য হয়ে গেল। বলল, আমি তোমাকে চিনতে পারছি না, মনে হয় তুমি ভুল করেছো। না না, আমি মাদাম লয়েসেল। এবার বিস্ময়ে চিৎকার করে উঠল মাদাম ফরেস্টিয়ার। ও, তুমি মাফিলদে, কত বদলে গেছো তুমি। হ্যাঁ, তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার পর থেকে আমি অশেষ অপরিসীম দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি, আর সে দুঃখটা এসেছে তোমারই মাধ্যমে। আমার মাধ্যমে? তুমি কি বলছো? তোমার সেই হীরের নেকলেসটার কথা মনে আছে? শিক্ষা অধিদপ্তরে সেই অনুষ্ঠানে যোগদান করার জন্যে তুমি আমায় যেটা ধার দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু তারপর সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি তা জানি না, তুমি তো আমায় সেটা ফেরত দিয়ে গিয়েছিলে। আমি যেটা তোমায় দিয়েছি সেটা তারই মতো একটা কিনে এনে দিয়েছি, আর সেই টাকাটা গত 10 বছর ধরে আমি অতি কষ্টে শোধ করে আসছি। তুমি বেশ বুঝতে পারছো, আমাদের মতো লোকের যাদের একটা পেনি নেই ঘরে, তাদের পক্ষে এ কাজ কতটা কঠিন। যাই হোক, ব্যাপারটা এবার সব চুকে গেছে। এখন আমি কত স্বস্তি পেয়েছি।
তা তোমাকে কি করে বোঝাবো? মাদাম ফরেস্টিয়ারের কথা শুনেই সব কিছু বুঝতে পেরে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। তারপর বলল, তুমি বলছো সেটার বদলে তুমি একটা আসল হীরের নেকলেস কিনে এনে দিয়েছো আমাকে? হ্যাঁ, তুমি তা দেখোনি? দুটো নেকলেসই দেখতে এক। এক সূক্ষ্ম তৃপ্তি আর অহংকারের হাসি হাসল মাদাম লয়েসেল। মাদাম ফরেস্টিয়ার তখন তার বান্ধবীর হাত দুটো দুঃখের আবেগে জড়িয়ে ধরে সকরুণ কণ্ঠে বলে উঠল, হায় প্রিয় বেচারি মাফিলদে, আমার নেকলেসটা ছিল নকল। তার দাম বড় জোর 5,000 ফ্রা। গল্পটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার আগামী কোনো একদিন আপনার সাথে কথা হবে।